শেখ হাসিনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এনসিপি নেতারা কেন বারবার আসলে হামলার শিকার হচ্ছেন? এনসিপি নেতারা রাজনৈতিক প্রতিহিংসা বলবেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মবের ঘটনাগুলো ঘটেছে, নেতাকর্মীদের মব বা ক্ষমতার অপব্যবহারে মানুষকে অতিষ্ঠ হয়ে গেছে কেন, কি বলবেন? আসলে ওরা দেশের জন্য রাজনীতি করছে না, নিজেদের জন্য করছে। এবং যার ঘর বাড়ি ছিল না, যে রিক্সার ভাড়া দিতে পারতো না, তারা এখন বড় বড় গাড়িতে ঘুরছে, কেউ জমিদার হয়ে গেছে। হান্নান মাসুদ নিজেই বলেছে অন রেকর্ড যে আমার সবচেয়ে ভাঙ্গা ঘর যেটি আছে সেটি আমার। বাট এখন ওই সিচুয়েশন আর নাই। সো আপনি যাবেন না, আপনি চেষ্টা করবেন যে মানুষের জন্য যেন কাজ করতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে দ্যাট অ্যাটলিস্ট একজন আছে ওদের মধ্যে, যার নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। ওর সে কি বলে না বলে, কার সম্বন্ধে বলে, ওর মনে হয় কোনো আইডিয়া নাই। এবং ওর এইসব কথার উপরে তো আমার মনে হয় দলকে নিজেই অ্যাকশনে যাওয়া উচিত। অ্যাটলিস্ট শো কজ করো, বিকজ এটা টোটালি ইনডিসিপ্লিন। আপনি একটা ব্যক্তির জন্য পুরো দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি মনে করি যে এই দলের মধ্যে ডিসিপ্লিন নাই, এই দলের মধ্যে কোনো আইডিওলজি নাই, এই দলের মধ্যে ওরা কি করতে চায় দেশকে নিয়ে তারা এটা জানে না। এখন ধরেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি, এক সময় আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। এখন আমি যেটা দেখি, আমি বরঞ্চ বিএনপির সাথে মিলে করেছি, বিকজ আমরা তখন লয়ার্স ফোরাম যেটা করেছিলাম সেখানে তো আই ওয়াজ ভেরি ভোকাল এবং সামনেই ছিলাম। তো একসাথেই কাজ করেছি, 28 তারিখেও আমি ছিলাম। আমি জানি যে কোথায় প্রবলেমটা হচ্ছে। কিন্তু এরা হলো দ্য পার্ট অফ আ কনস্পিরেসি। ওদের জন্মই হয়েছে কনস্পিরেসির মাধ্যমে। তো যেখানে আপনার কনস্পিরেসির মাধ্যমে জন্ম হবে সেখানে তো আপনি এইটাই এক্সপেক্ট করবেন। এখন লেটস টেক দিস গভর্নমেন্ট, এই কয়েকদিনে হয়তো 6 মাস হয়ে যাবে। আমি এই গভর্নমেন্টকে ডাইরেক্টলি কিন্তু কোনো কিছু নিয়ে ক্রিটিসাইজ করি নাই, যদিও আই হ্যাভ গট লট অফ থিংস টু সে। কিন্তু এটা হলো একটা হানিমুন পিরিয়ড জনগণের সাথে, 6 মান্থস। এই 6 মাসটা কমপ্লিট হোক, ওদেরও উচিত সহযোগিতা করা সরকার, বিকজ সরকার চালানো যে কত কঠিন ব্যাপার। 13-14 লাখ আপনার গভর্নমেন্ট সার্ভেন্টস আছে, ঠিক আছে? ওদেরকে চালানো, কে কোন দিকে আছে, কার সাথে কার লাইন আছে বলা খুব ডিফিকাল্ট। আমরা যারা আছি আমরা তো স্পষ্ট বলি যে আমি কোন দিকে আছি। তারপরে সিমিলারলি ইউ হ্যাভ গট আর্ম ফোর্সেস আছে, ওর মধ্যে বিভিন্ন লোকের বিভিন্ন ইয়ে আছে। আপনার ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে যারা আপনাকে হয়তো সঠিক খবর নাও দিতে পারে। তো এই খবরগুলি, সঠিক খবরগুলি কোত্থেকে আসবে? সো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এরা আছে, ধরেন হবিগঞ্জে কালকে যে ঘটনা ঘটে গেল, নাসিরউদ্দিন পাটোয়ারি হি ওয়াজ দ্য ফার্স্ট টু লিভ। সে তার গাড়ি নিয়ে প্রথমেই বেরিয়ে গেছে সবাইকে ছেড়ে। এই হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, ওদের লেফটেন্যান্ট জেনারেল। না এইসবই করে, বুঝছেন? সো হি ওয়াজ দ্য ফার্স্ট টু লিভ। যে হোক, সার্জিস কিছু হাতে টাতে ব্যথা পেয়েছে, মারপিট হয়েছে। আজকে কি এটার দরকার ছিল যে আবার হবিগঞ্জে যাবে? আজকে যদি পুলিশ না আটকাতো, মানা না করতো বা ছেড়ে দিত, তাহলে ক্যান ইউ ইম্যাজিন হবিগঞ্জে কি অবস্থা হতো যদি ওরা ওইখানে রিচ করতে পারতো? ওইখানে কি আপনি রাজনীতি করবেন, আপনি জানবেন না যে কোন এলাকায় কার কত প্রভাব আছে? ধরেন ওইখানে গাউস বলে একজন আছেন, যিনি ইভেন সব ইলেকশনসে সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, উপজেলা মনে হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান 2 বার ডিউরিং আওয়ামী লীগ টাইম, ঠিক আছে? সো আপনি জানেন যে খুবই একটা পপুলার লোক, আপনি ওরে গালি দেবেন ওর বাসায় গিয়ে, ওর ঘরে ঢুকে? তাহলে কি রিয়াকশন হবে? সে রিয়াক্ট নাও করতে পারে, বাট যারা শুনছে তারা কি করবে?
ওদেরও তো একটা অনুভূতি আছে যে আমার নেতাকে, আমার লোককে, আমার লিডার, অ্যান্ড হি ইজ এ ভেরি পপুলার অ্যান্ড ভেরি গুড পারসন। আমার কাছে যে রিপোর্ট আছে গস সাহেবের, বিএনপি করে, ঠিক আছে। সো আমার মনে হয় এনসিপিকে আমি একটি রাজনৈতিক দল মানি না। আমি মানি না যে তারা একটা রাজনৈতিক দল। তারা বিশৃঙ্খল, তারা মববাজি করে, তারা রাজনীতির কিছুই জানে না। সো আই থিঙ্ক এই জিনিসগুলি জনগণকে দেখতে হবে। আচ্ছা, আপনি প্রাইম মিনিস্টারকে ডাইরেক্ট কেন গালি দিচ্ছেন? ওয়াই? কেন কথা বলছেন? আপনি নীতি নিয়ে কথা বলেন, ওনার গভর্নমেন্ট চালানোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা পয়েন্ট আউট করেন, কিন্তু ডাইরেক্টলি আপনি, আমি বলেছি অনেক জায়গায় যে অর্থাৎ সমালোচনা থাকবে, সেটিরও শালীনতা প্রয়োজন থাকবে, কিন্তু পলিসি নিয়ে থাকবে। যেমন আমি বলি যে এই গভর্নমেন্টে ক্যাপাসিটি নাই টু রান দি কান্ট্রি। এই গভর্নমেন্টে, ক্যাবিনেটে ডেপথ নাই টু রান দি কান্ট্রি। পার্লামেন্টে আমি দেখলাম, বিকজ আমি প্রায় পার্লামেন্ট প্রসিডিংস দেখে থাকি, অফিসে বসে টিভিতে দেখি, পার্টিকুলারলি 3:30টার যে সেশন, ওর পরের থেকে সেখানে আমি কোনো ডেপথ পাচ্ছি না। আপনার বারবার সালাউদ্দিন সাহেবকে ব্যবহার করা হচ্ছে, বারবার সালাউদ্দিন সাহেব উঠে দাঁড়াচ্ছেন, কথা বলছেন। সালাউদ্দিনের ব্যাপারে জনগণের মত হচ্ছে দুজনের ব্যাপারে, সালাউদ্দিন অ্যান্ড ওই যে ব্যারিস্টার আছে না সামনেই বসে, আর পার্থ ব্যারিস্টার পার্থ, ওদের সম্বন্ধে জনগণের, যাদের সাথে আপনাদের দেখা হয় না আমাদের দেখা হয়, ওদেরকে ফাতরা বলে। এই হলো অবস্থা। সো এই ক্যাপাসিটি বিল্ড করতে হবে আপনাকে, ট্রেনিং দেন না আপনার এদেরকে। অপোজিশনে আমি দেখেছি সবচেয়ে ইন্টারভেনশনস যেগুলি হয়েছে, এই যে 2 মাস বা কত চললো, 2.5 মাস সংসদ, হাসনাত আবদুল্লাহর ইন্টারভেনশনস সবচেয়ে ভালো হয়েছে অপোজিশনের মধ্যে। অনলি পার্সন যার ইন্টারভেনশনসকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করেছি, সে এনসিপি করুক বা যাই করুক, কিন্তু সিটিং দেয়ার ইন দ্য পার্লামেন্ট, তার রোলটা ইজ অ্যাপ্রিসিয়েটেবল। দেখেন, আজ পর্যন্ত আমার পার্লামেন্ট বাজেটের ডিসকাশন দেখেছেন, 1 নম্বর হল ঘোষক দিয়ে শুরু, 2 নম্বর হচ্ছে আপনার রাস্তা দরকার, হসপিটাল দরকার, অল কাইন্ডস অফ থিংস। বাজেটের উপরে যে জনগণের উপরে যে কর আছে, ইলেকট্রিসিটির যে রেটস আছে, পানির যে পরিস্থিতি আছে, খাওয়ার পানি, এগুলি নিয়ে আমি কোনো আলোচনা শুনি নাই। খালি দরকারই আছে। আরে দরকার কোত্থেকে দেবে? আকাশ থেকে পড়বে নাকি? আপনি তো একটা বাজেট আছে, বাজেটের উপরে কথা বলেন, তা তো বলছেন না। সো এই জিনিসগুলি আছে, এই জন্য বলি যে ক্যাপাসিটি আর ডেপথ বাড়াতে হবে। আই থিঙ্ক দি পার্লামেন্টেরিয়ানস নিড সাম ট্রেনিং। বারবার আমাদের স্পিকার সাহেব বলেন একটু রুলসগুলি পড়েন, রুলসগুলি পড়েন। সো এই ব্যাপারে এইভাবে তো দেশ চালানো একটু মুশকিল হয়ে যাবে প্রাইম মিনিস্টারের জন্য, বিকজ দেশ যে পৃথিবী যেভাবে এগোচ্ছে, যে চেঞ্জেসগুলি আছে গ্লোবাল ইস্যে, এইটা তো মারাত্মক। আপনি নর্মাল ইসে পারবেন না, ইউ নিড সলিউশনস ফর দিস কান্ট্রি, যেটা আউট অফ দি বক্স চিন্তা করতে, বক্সের মধ্যে নাই আপনার কিছু। থিঙ্ক আউট অফ দি বক্স, কিভাবে আপনি ইকোনমি ঠিক করবেন, কিভাবে জিনিসপত্রের দাম কমাবেন, লটস অফ থিংস প্রাধান্য পাওয়া উচিত। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। শুরুতে জানতে চাই, জুলাই পদযাত্রা 2026-এর 3টি বিষয় অগ্রাধিকার পেয়েছে, 3টি দাবি তারা তুলে ধরেছেন। একটি হচ্ছে গণভোট বাস্তবায়ন, একটি হচ্ছে কর্মসংস্থান এবং একটি হচ্ছে সীমান্ত সুরক্ষা। এই 3টি দাবি ঘিরে কেউ কেউ বলছেন যে জুলাই পদযাত্রা জুলাই শহীদদের স্মরণে নয়, জুলাই পদযাত্রা রাজনৈতিক কর্মসূচি হিসেবে নিয়েছে। এটির সাথে আপনি একমত কিনা? আর সেই সাথে যদি 3টি ঘটনাকে বলি, গতকালকে হবিগঞ্জের ঘটনা, সেই সাথে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ডিম নিক্ষেপ, তারপর গত বছরও আমরা দেখেছি নানা হামলার শিকার হয়েছে এনসিপি নেতারা। এই হামলাগুলো আসলে কারা করছে? যেহেতু ছাত্রদল সরাসরি বলেছে যে জনগণ আসলে বিক্ষুব্ধ হয়ে করেছে, ছাত্রদল তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এনসিপির পক্ষ থেকে সেটিকে তারা পুরোপুরি অস্বীকার করেছে। আপনার কি মনে হয় ছাত্রদল কি জড়িত কিনা, বা আসলে কি জনতা বিক্ষুব্ধ? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যা বলা হলো
মাত্র আমার কলিগরা যেগুলো বললেন, এগুলো আওয়ামী লীগের সময় আমরা প্রচুর শুনেছি যে, এবং একই ধরনের জাস্টিফিকেশন, একই ধরনের এক্সকিউজেস, এটা তো ওয়ার্ক করে নাই। এটা প্রমাণ করেছে যে এই বক্তব্যগুলো ফাংশনাল হয় নাই, এই বক্তব্যগুলো কাউকে বাঁচাতে পারে নাই। এবং কথা যতই খারাপ হোক, এইটা কোনো দিন হাত পর্যন্ত যেতে পারবে না। মুখের কথা যত অশ্লীল হোক, আপনি তাকে অভদ্র বলবেন, তাকে আপনি আনকালচার্ড বলবেন, আপনি তাকে বলবেন যে তিনি রাজনৈতিক ভাষা শেখে নাই, এগুলো বলবার আইন নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, কিন্তু আপনি গায়ে হাত তুলতে পারবেন না। এটা হচ্ছে ডেমোক্রেসি। সো এইটাকে আউটরাইট সমালোচনা যারা করতে পারবেন না, তারা আসলে আওয়ামীপনার খাইসলত ধারণ করেন। পলিটিক্যাল ভায়োলেন্স আটারলি কন্ডেমেবল, অ্যান্ড দ্যাটস ফুল স্টপ। এখানে কোনো যদি কিন্তু তবে নাই। আমার বাপ মা তুলে গালি দিছে, তো আমি কিভাবে সহ্য করি, তো এই সেই। এখন ধরেন তাকে মাফিয়া বলছে, ধরেন ঝিনাইদহে যে ঘটনার কথা আপনি বলছেন, ওখানকার এমপিকে বলছে সে সন্ত্রাস লালন পালন করে, সে একটা মাফিয়া। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন আপনি এই ঘটনার পরে ছাত্রদল যুবদলের পোলাপান পিটাইলো, তখন তার বক্তব্যটা সঠিক প্রমাণিত হইল না? একই জিনিস হবিগঞ্জে গিয়ে এসে বলছে, এখানে একজন মাস্তান আছে, চাঁদাবাজি করে, গুন্ডা পান্ডা পালে। তারপরে যখন তাকে মারলো, তো কথাটা সত্য প্রমাণিত হইল না? তাহলে আসলে কি আপনি আপনাকে ডিফারেন্ট প্রমাণ করলেন, না আপনি আসলে এনসিপির নেতাদের জাস্টিফিকেশনটাকে প্রমাণ করলেন যে আসলে আমি মাফিয়া? আসাদুজ্জামান ফুয়াদ, যেমনটা আমি আপনাকে প্রশ্নেও বলছিলাম যে ছাত্রদল তো পুরো বিষয়টিকে অস্বীকার করেছে এবং বলেছে যে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এই আলাপটা আওয়ামী লীগের আমলে আমরা প্রতিদিন শুনছি। ফৌজদারি অপরাধ করেছে, আপনি সিম্পলি ফুটেজ এভিডেন্স দেখে গ্রেফতার করে বিচার করবেন। সে ছাত্রদল করে কিনা, না ছাত্রলীগের লোক আইসা আপনার এখানে হবিগঞ্জ জেলা ছাত্রদলের গেঞ্জি পইরা আপনারে পিটাইছে, আমার এদিকে যাওয়ার দরকার নাই। তো কোনো দলের দিকে আপনার যাওয়ার দরকার নাই। আপনি এখানে একজন মানুষকে পিটানো হয়েছে সার্কিট হাউস মানে কি একটা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার একটা, সেইরকম একটা সিকিউর জায়গাতে গিয়ে পিটিয়েছে। কোনো যদি কিন্তু তবে দরকার নাই, সিম্পলি আপনি বিচারের আওতায় আনবেন। তারপরে যদি মনে হয় যে এনসিপির কোনো নেতার কথাবার্তা অসংযত, সেটাও বলেন। প্রয়োজনে এনসিপির অফিসের সামনে গিয়ে মানববন্ধন করুক বিএনপির নেতারা, যে আমরা চাই আপনাদের রাজনৈতিক অভদ্র আচরণ এবং শব্দ প্রয়োগ আপনারা বন্ধ করেন। আপনারা মানববন্ধন করেন, আপনারা তাদের বিরুদ্ধে বক্তব্য দেন না, কিন্তু গায়ে হাত তুলতে হবে কেন? এইটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এবং মাথায় রাখতে হবে, এই ধরনের বীর পুরুষদেরকে কিন্তু আমরা দেখি নাই যখন এক কাপড়ে 40 বছরের বাসা থেকে আমাদের অত্যন্ত জনপ্রিয় সম্মানিত প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বের করে দিয়েছে। আমরা সেই বীর পুরুষদেরকে দেখি নাই যখন বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল, মার্চ ফর ডেমোক্রেসিতে বের হইতে পারেন নাই। এই বীর পুরুষদেরকে আমরা দেখি নাই 17 বছর পল্টনের দরজা খুলে মিছিল মিটিংয়ে বের হইতে। রিজভী ভাইকে, মহাসচিব ফখরুল ভাইকে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন গুন্ডা বাহিনীর লেলিয়ে দিয়েছিল, এই বীর পুরুষ আমরা দেখি নাই। যেভাবে এখন আওয়ামী বীর পুরুষদেরকে দেখা যাচ্ছে না। অতএব এই বীরত্ব দেখানোর ভিতরে রাজনীতি নাই। সরকারি দলের কথা বলছে না আমার প্রিয় বাবু ভাই, সরকারি দলের চামড়াটা একটু গন্ডারের মতো হইতে হয়। যদি মনে করেন পারবেন না, রাজনীতি ছাইরা বাসায় গিয়ে চাকরি বাকরি করেন, শাড়ি চুরি পইরা প্রাইভেট জব করেন, কিন্তু পলিটিক্স করতে আইসেন না। আবার যদি সরকারি দলের রাজনীতি করতে চান, ধরে আপনি যেহেতু বলছিলেন যে ছাত্রদলের সম্পৃক্ততা নেই বা বিএনপির সম্পৃক্ততা নেই, সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু এই যে ধরুন 1.5 বছরে যে মবের কথা বলছিলাম, আমি শুরুতেও বলছিলাম, সেই সময় আপনি উপস্থিত ছিলেন না, যে এই মবের সৃষ্টি হয়েছে বা সেটা থেকে কি আসলে জনরোষ তৈরি হতে পারে না? মবের কোনো সম্পর্ক না। এটা হচ্ছে বয়ানের প্রশ্ন, আপনি যেটা বলছেন আওয়ামী ন্যারেটিভের কোশ্চেন। এখানে মবের কোনো ইস্যু নাই। এটা হচ্ছে এই সোনার বাংলাতে রাজনীতি সহিংসতা মুক্ত করবার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো চেষ্টা করে নাই। এখানে ক্যাম্পাসে আলোচনা করা হয় কোন দলের কয়টা হল আছে, কয়টা অস্ত্র আছে, কোন রুমে ছিলেন। আমার প্রিয় বাবলু ভাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি দেখছেন, সশরীরে দেখছেন 80-90 দশকে। আমরা কখনো কথা বলেছি এগুলো নিয়ে? বিশ্ববিদ্যালয় কি অস্ত্রের আলাপের জায়গা? উনি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিল, আমরা সবাই লম্বা সময় দেশের বাইরে ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মারামারি নিয়ে আলোচনা, এটা নিয়ে কখনো কথা বলেছি? শুধু আমার দল সন্ত্রাস করলে এটা সহনশীল, এটার ভিতরে এক্সকিউজ আছে, অন্য দল করলে নাই। এইটা কনক্লুশনে আসতে হবে, এটা মবের সাথে সম্পর্কিত না। ছোট করে জানতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেহেতু বলছিলেন যে জনরোষ তৈরি হওয়ার মতো এইটার সাথে আসলে সম্পৃক্ততা নেই, ঘটনার সাথে বলছিলেন, আওয়ামী লীগের কথাও আপনি বলছিলেন। আওয়ামী লীগের সময়ও তো আসলে তারা বলতো যে জনগণের কোনো ক্ষোভ নেই তাদের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে তো আমরা দেখেছি। তো এখনো কি সেই ঘটনা হচ্ছে কিনা বা আপনার কি মনে হয়? না, প্রশ্ন হচ্ছে যে
দ্বিমত তো থাকতে হবে, গ্রহণযোগ্য মাত্রায় থাকতে হবে। গণতন্ত্রে কোনো কুতুবের জন্ম হয় নাই যাকে নিয়ে সমালোচনা করা যাবে না। সব কুতুবের সমালোচনা করা যাবে, এবং সমালোচনাটা করতে পারাটার জন্য রাষ্ট্র নিরাপত্তা দিতে বাধ্য। ইংল্যান্ডে হাইড পার্ক নামক একটা পার্ক আছে, এখানে স্পিকার্স কর্নার করে দিয়েছে রাষ্ট্র শুধুমাত্র সরকারকে গালি দেবার জন্য, এবং ওখানে পুলিশ দাঁড়ানো থাকে সারাদিন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানটা হয়েছে কেন, আওয়ামী ফ্যাসিবাদের কোন কোন জায়গায় আমরা আহত হয়েছিলাম, যে আমাকে ভেন্টিলেট করতে দিচ্ছে না, আমাকে কথা বলতে দিচ্ছে না, আমাকে দ্বিমত করতে দিচ্ছে না, সমালোচনা করতে দিচ্ছে না। অতএব দ্বিমত সহ্য না করতে পারলে আপনি সরকার পরিচালনার দায়িত্ব কেন নিচ্ছেন? অবশ্যই এটা এলাও করতে হবে। জি, অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে জুলাই আন্দোলনের কর্মী মাহাদি হাসান বলেছিলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে দেশের 450টিরও বেশি থানা সেই সময় আক্রান্ত হয়েছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে ফুটওভার ব্রিজে। এই যে পুলিশের ভূমিকা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, প্রশাসনের ভূমিকা কিংবা পুলিশের ভূমিকা বা আইন শৃঙ্খলা বাহিনী যে উন্নতি হয়েছে সরকার বলতো, সেই ক্ষেত্রে এবার পুলিশের মধ্যে কি কোনো দ্বিধা বা শঙ্কা কাজ করছে এই ভূমিকা পালন করতে? কি বলবেন, সেই ট্রমা কি কাটিয়ে উঠে তারা সক্রিয় হতে পারছে না? একটা কথা বলছি, সেটা হলো যে ফাহাদ আমার ছোট ভাই, সে জানে ওনাদের অফিসে অনেক বক্তব্য রেখেছে। শেখ হাসিনা যখন ছিলেন অনেক কড়া কড়া কথা বলেছে, ওরাই বলতো যে আরে দেখো আবার কি বললো। এই যে ইস্যু সেটা না, ইস্যু হচ্ছে যে আমাদের পুরা সমাজ ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। আপনাকে এই সমাজ ব্যবস্থাটা যদি ঠিক না করতে পারেন, তাহলে পলিটিক্যাল কনটেক্সটে যা হচ্ছে তাই হবে। এবং আই হ্যাভ টু ডিসএগ্রি উইথ ফাহাদ, বিকজ আমাদের কালচারটাই হয়ে গেছে মারপিটের। আমাদের এখন পলিটিক্যাল লেক্সিকন, আমাদের যেটা আছে, এর মধ্যে সাউয়া মাউয়া ঢুকে গেছে। আগে তো এটা ছিল না, ঢুকছে তো জুলাই পরে। কাজে গালাগালি এইটা এখন হ্যাজ বিকাম পার্ট অফ পলিটিক্স, বিকজ এটার পিছিয়ে কারণ আছে। আমাদের যে রাজনীতি, এটাই 15 বছর 17 বছর শেখ হাসিনা তখন হয় নাই। আমাদের রুগ্ন রাজনীতি অনেক দিন থেকে চলছে, আমাদের স্বাধীনতার পর থেকে রাজনীতি রুগ্ন হয়ে গেছে। ইভেন যখন আওয়ামী লীগ আগে ক্ষমতায় ছিল, তখন এই যে সিরাজ শিকদার মিকদার কত কিছু হয়েছে না। দেন আপনি আয়সা বাকশাল যখন করলেন, তখন এক ধরনের পরিস্থিতি হয়েছে। সো রাজনীতি, এই যে রুগ্ন রাজনীতির থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু এই কালচার থেকে আপনি বের হতে পারবেন না। আর এই রুগ্ন রাজনীতি প্রিন্সিপালড রাজনীতি করতে হবে। আমরা কিন্তু কেউই প্রিন্সিপালড রাজনীতি করি না, আমিও করি না, বিকজ দ্যাট ইজ হোয়াট দ্য সোসাইটি ইজ লাইক। রাজনীতি করতে সম্ভব ভবিষ্যতে? হ্যাঁ, সেটা কি সম্ভব ভবিষ্যতে? আমি জানি না পৃথিবী এখন যেদিকে যাচ্ছে, প্রিন্সিপাল রাজনীতিতেও হয় না প্রিন্সিপাল রাজনীতি। বিকজ টুডে আমেরিকা হ্যাজ দি মোস্ট প্রেসিডেন্ট হিস্ট্রিতে নাই, ঠিক আছে, ইন্ডিয়াতে নাই, ডেমোক্রেসির কথা বলছি, প্রিন্সিপাল রাজনীতি নাই, পাকিস্তানে নাই প্রিন্সিপাল রাজনীতি। সো আমাদের এইগুলির চাইতে বেটার রাজনীতি হচ্ছে কিন্তু শ্রীলঙ্কায়, নেপালে, ভুটান ইজ ডিফারেন্ট, সো আই উইল নট ডিসকাস ভুটান। সো আমাদেরকে আমাদের সমাজটাকে ঠিক করতে হবে। লেটেস্ট থিং, এই সমাজ ঠিক করতে গেলে এডুকেশন পদ্ধতি ঠিক করতে হবে আপনাকে। এডুকেশন পদ্ধতি যদি আপনি ঠিক করতে যান, তাহলে এটাকে আপনার এমপ্লয়মেন্টমুখী করতে হবে। এখন কি আছে সবাইয়ের কাছে? আচ্ছা, আমাদের এখানে আরেকটা জিনিস হয়েছে, আপনি যদি রুরাল এরিয়াস বা এইদিকে যান, অনেকেই বলে, বাবা মা খুব প্রাউডলি বলে কিন্তু, অ্যান্ড ওয়াই নট, আমার ছেলে মাস্টার্স করছে, ভেরি প্রাউড, আই এম অলসো প্রাউড। কিন্তু কোয়েশ্চেন ইজ, ওই মাস্টার্সের ভ্যালিউটা কি ইন অ্যাজ মাচ অ্যাজ এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ কনসার্ন? আপনি দেশকে কি দিতে পারবেন? আজকে মাস্টার্স করে তো এখানে চা দিচ্ছে অনেক জায়গায়, গ্র্যাজুয়েশন করে আপনাকে টি বয় হিসাবে কাজ করতে হচ্ছে, ইউ সি। সো এইটা কেন হচ্ছে? বিকজ দ্য সিস্টেম ইজ রং। সিস্টেমিক চেঞ্জেস আমরা যদি না আনতে পারি, তাহলে শেখ হাসিনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আজকে তারেক
রহমান সাহেবকে দোষ দিয়ে লাভ নাই। লেটেস্ট চেঞ্জ দ্য সিস্টেম, এডুকেশন, সমাজ ঠিক করা কে করবে? জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাজনীতিতে সমালোচনা থাকবে, নিশ্চয়ই সেটি থাকবে। প্রত্যেক দলই সমালোচনা করবে অপর পক্ষকে, বিরোধী দল করবে সরকারি দলকে, সরকারি দল করবে বিরোধী দলকে, কিন্তু সেটারও তো শালীনতা প্রয়োজন। যেমনটা অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ বলছিলেন, বা ফজলে হুদা বাবুলও কিছু কথা উল্লেখ করেছেন। যাকে তাকে গডফাদার বলা, বা ধরেন আমরা দেখেছি জনাব ফজলুর রহমানের রাজধানীর সেগুনবাগিচার তার বাসার সামনে অশ্লীল স্লোগান দিয়ে যে বিক্ষোভগুলো হয়েছিল, বা এই যে কিছুদিন আগে আমরা দেখেছি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন লন্ডন থেকে তিনি ভিক্ষার ঝুলি নিয়ে এসেছেন। সমালোচনা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে একটা দেশের প্রধানমন্ত্রী যিনি দেশকে পরিচালনা করছেন বা তার সরকার দেশকে পরিচালনা করছেন, তাকে কটাক্ষ করে এই ধরনের ভাষা কি ব্যবহার করা যায়? এটাও কি আসলে রাজনীতির অংশ? প্রশ্নটা হচ্ছে রুচির, এটা ফৌজদারি অপরাধ কিনা, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে দেখবেন যে মার্চ এপ্রিলে 6-7 জনকে ফেসবুকে স্ট্যাটাসের কারণে গ্রেফতার করা হয়েছিল, প্রধানমন্ত্রীকে নিয়ে, সরকারকে নিয়ে, জাইমা রহমানকে নিয়ে বেশ কিছু কটূক্তি করেছে। প্রশ্ন হচ্ছে যে আমার কথা বলার জন্য আপনি আমাকে ফৌজদারি অপরাধ সাব্যস্ত করে গ্রেফতার করতে পারবেন কিনা, সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে একটা প্যারামিটার বলে দেওয়া আছে যে আমার কথাটা কি ভায়োলেন্সকে ইনসাইট করছে কিনা, সহিংসতা লেলিয়ে দিচ্ছে কিনা, আমার কথার কারণে দাঙ্গাল মতো পরিবেশ তৈরি হচ্ছে কিনা, আমার কথার কারণে সংখ্যালঘু অথবা কোনো কমিউনিটি বিপদে পড়ছে কিনা, ন্যাশনাল সিকিউরিটি আপনার হ্যাম্পার্ড হওয়ার সুযোগ আছে কিনা, সেক্ষেত্রে কথাকে অপরাধ করা যাবে। কিন্তু যেই কথাগুলোর ভিত্তিতে রিয়াকশন শো করা হচ্ছে, এটাকে আপনি অভদ্রতা বলতে পারবেন। এটার সীমানাটা হচ্ছে কালচারালি সমালোচনা করে কন্টেইন করা, জবাবদিহিতার মধ্যে মুখোমুখি করা। কিন্তু এই কালচারে যদি যান তাহলে তো আগের মতোই হয়ে গেল। বাউল ভাই যেটা বলছে যে আমরা বিএনপি চাইলে তো কেউ, না চাইলে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না, এইটা তো গণতন্ত্র হইতে পারবে না। শক্তিকে কন্টেইন করার নাম হচ্ছে গণতন্ত্র, শক্তিকে প্রদর্শন করবার নাম গণতন্ত্র না। এখন আমরা কি ধরনের রাষ্ট্র শাসন ব্যবস্থা চাই সেটা তো আমরা লড়াইয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ঠিক করবার চেষ্টা করেছি নিজেরা বোঝাপড়া করে। কিন্তু এই যেই শব্দগুলো বলছি, আমি উত্তর দিয়ে দিচ্ছি, যেই শব্দগুলো দেখেন শেখ হাসিনাকে আমার থেকে কড়া ভাষায় সমালোচনা করেছে এমন রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে। কিন্তু আমি কিন্তু শেখ হাসিনাকে, শেখ পরিবারকে কোনোদিন একটা স্ল্যাং বলেছি? পার্সোনালি কি শেখ হাসিনাকে আমি কোনোদিন গালাগালি করেছি? ফেরাউনি শাসন ব্যবস্থার কথা বলছি, নমরুদীয় শাসন ব্যবস্থার কথা বলছি, যে আপনি ফ্যাসিবাদ কায়েম করছেন, আপনি হিটলারকে ফলো করছেন। এখন প্রশ্ন হচ্ছে এইটার জন্য তো তারেক রহমান অথবা বিএনপি সরকারকে আমি প্রতিদিন সমালোচনা করছি, এই জন্য তো কোনো ব্যক্তিকে আমাকে অ্যাটাক করতে হচ্ছে না। আমি তার বক্তব্য, আমি তার কাজ, তার পলিসি, তার কন্ট্রাডিকশন প্রত্যেক দিন সেগুলো নিয়ে সমালোচনা করছি, আমরা এক টেবিলে বসে সমালোচনা করছি। কিন্তু বাবুল ভাই এই জন্য কোনোদিন ওনার বাসায় খাবার দাওয়ার দিতে দ্বিধা করবেন না যে না এই লোকটা দাওয়াত দেওয়া যাবে না, কিন্তু অভদ্র মানুষ, এটা করবে না। এখন এই প্রশ্নটা হচ্ছে যে আপনি আরেকজনের ব্যাপারে কি সবার কাছ থেকে জেন্টলম্যান বিহেভিয়ার আশা করতে পারেন? কিন্তু আমরা আলাপটা তুলবো যে এইটার একটা সীমানা আপনি আইন দিয়ে ঠিক করতে পারবেন না, এটা কালচার দিয়ে ঠিক করতে হবে, এটা আলাপের মধ্য দিয়ে ঠিক করতে হবে, ভাই ব্রাদার সুলভ সম্পর্ক দিয়ে তৈরি করতে হবে, গার্ডিয়ানশিপ দিতে হবে পলিটিক্সে, যে এইটা করা উচিত অনুচিত। দেখেন, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে যদি লম্বা সময় কেউ থাকে যেখানে অ্যাঙ্গার ভেন্টিলেট করা যায় না, সেরকম একটা জায়গায় যেসব তরুণরা বেড়ে উঠেছে গত 20 বছর, তাদেরকে আপনি কিভাবে জাজ করবেন? সে দেখেছে যে কথা বলা যায় না, কন্টেইন করা যায় না। আপনি দেখেন অনলাইনে ফেসবুকে যে ভাষায় আপনাকে গালাগালি করে, আমাদেরকে গালাগালি করে, আজকেই তো দেখবেন মোটামুটি আপনাকে তো সাইজ করে দিবে মোটামুটি কি প্রশ্ন করছেন কি করেন নাই। এখন এইটাকে আপনি অপরাধ গণ্য করে করবেন, পিটায় ঠিক করতে পারবেন না, আপনি আরো ক্ষোভ বাড়ায় দিবেন? এইটাকে আপনাকে কালচারালি ডিল করতে হবে, একটা ভদ্রতা, একটা একটা রাজনৈতিক দল হিসেবে এই ধরনের ভাষা, আমি রাজনৈতিক দল হিসেবে বলছি, এনসিপির যেই নেতারা যেসব ভাষা সচরাচরই দেখেছি সবসময় তারা কড়া ভাষায় বা এই যে অশ্লীল ভাষায়, আপনি দেখবেন যে নাহিদ যখন বক্তব্য দেয়, তারা তো করছে, আমি সেটা বলছি, সবাই করছে না, এক দুইজন করছে। কিন্তু আপনি দেখবেন যে এনসিপির নাহিদ পার্লামেন্টারিয়ান, বাউল ভাই ওখানে আছে, নাহিদ অত্যন্ত ডিসেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়। হাসনা তো দেখবেন
দেখবেন যথেষ্ট ডিসেন্ট পলিটিক্যাল কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন একজন দুজনকে রেফার করে পুরো একটা প্ল্যাটফর্মকে ব্লেম করতে পারবেন কিনা, সেই জায়গাটা মাথায় রাখা দরকার। মোটা দাগে আমাদের যেখানে একমত হওয়া দরকার সেটা হচ্ছে আমাদের কথা বলার রাজনৈতিক ভাষা চয়নে আমাদের দায়িত্ববোধ যেমন দরকার, ভাষার কারণে কারো গায়ে হাত তোলা যাবে না। তবে কিন্তু যদি ছাড়া উইদাউট এনি এক্সকিউজেস হোয়াটসএভার, এটাই গণতন্ত্র। এটা আমাদেরকে টলারেট করতে পারতে হবে, বিশেষ করে সরকারি দলের যারা দায়িত্বে আছেন তাদের দায়ভার অনেক বেশি। জি, যে বিষয়গুলো আসছে এর মধ্যে আজকে গতকালকে সংঘর্ষের ঘটনা বা তার আগেও হয়েছে, সেই ক্ষেত্রে আপনার মনে হয় না বাংলাদেশের যেই প্রেক্ষাপট বা বাংলাদেশের যেই রাজনীতি সেটির সংকট আরো গভীরের দিকেই যাচ্ছে? এক কথায় উত্তর, কারণ আপনি সময় বলেছেন 1 মিনিট, বিষয় বলেছেন পুরো বৈশ্বিক বিষয়। ডিপ স্টেট নম, পাকিস্তান নো, শেখ হাসিনা নম। কারণ শেখ হাসিনা ওয়াজেদ ভারতকে দিয়েছে, ভারতকে চিনেনি, এখন চিনছে। যখন ভারত ভোল পাল্টে ফেলেছে, বলেছে আমাদের দেশের তো একটা আইন কানুন আছে। হ্যাঁ, আমার মনে হয় শেখ হাসিনা ওয়াজেদের অন্তিম ইচ্ছা পূরণ হবে না বোধহয়। আমরা বাংলা সিনেমা যখন দেখতাম, জাম্বু নামে একজন ভিলেন ছিলেন আমাদের সময়, তখন একটা ডায়ালগ ছিল, সে সুযোগ তুই পাবি না, হা হা হা। তো শেখ হাসিনা ওয়াজেদের এরকম কোনো সুযোগ, হ্যাঁ সুযোগ আছে, আমরাও তাকে চাই এদেশে। আমরা উনি যদি আসেন, শেখ হাসিনা ওয়াজেদ যদি আসেন, আইনে সমর্পণ করে আমরা তার বিচার এক্সিকিউশন দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য খারাপ হয় না। কিন্তু দ্বিতীয় কথা, পাকিস্তান, ডিপি স্টেট, দেখুন এগুলো আলোচনা সমালোচনা চলবে ব্যাপক হারে। যে কথাটা করতে হবে সেটা হচ্ছে কি, যেটা দুজনের কাছ থেকে এসেছেন, দুজনই খুবই প্রাজ্ঞ মানুষ, আমরা তো মাঠের রাজনীতি করা মানুষ, তো সেটা হচ্ছে কি যে আমাদের দেশপ্রেম, দেশটাকে স্যার যেটা প্রথম অংশে বলেছিলেন যে উই নিড টু ওয়ার্ক আউট অফ বক্স। আমাদের ফরেন এক্সচেঞ্জ নাই, কিন্তু আমরা ফরেক্স দিয়ে আমরা 6 মাস আগের গাছ থেকে পড়া আঙ্গুর খাই বসে বসে। আমাদের দেশের ফলগুলো আমরা খাই না, কারণ এগুলো আমরা খেলে মনে করবো যে আমাদের স্ট্যাটাস কমে যাচ্ছে। আমাদের কারখানা নাই, আমাদের কর্মসংস্থান নাই, কর্মসংস্থান করবার জন্য আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নাই, শ্রমঘন ইন্ডাস্ট্রি যেটা আমরা গার্মেন্টস করেছি, ওর অল্টারনেটিভ 78 সালের পর থেকে এখন পর্যন্ত বের হয়নি। আমাদের কর্মসংস্থান করতে হবে, মানুষকে কাজ দিতে হবে, বিনিয়োগ ইন্ট্রা এবং ইন্টার আসতে হবে, নিজে আভ্যন্তরীণ বিনিয়োগটা খুব জরুরি, এবং ব্যবসায়ীদের আস্থা ফেরত আসতে হবে, রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে, ইম্পোর্টেড গ্যাস এবং তেলের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। তাহলে আমার মনে হয় আমরা কিছুটা আউট অফ বক্স নিয়ে দেশ। অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ, বাংলাদেশের স্থিতিশীল রাজনীতির জন্য রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সবচেয়ে বড় কি ভূমিকা হওয়া উচিত সংক্ষেপে? আচ্ছা, আমি এর আগে বলেছি, যখন ইউনূস সাহেব ছিলেন, ওনার গভর্নমেন্ট যখন ছিল, তখন বলেছি যে এই যাদেরকে এনে আপনি এই ঐক্য করার চেষ্টা করছেন, এখানে অনৈক্য হয়ে গেছে। দ্য বেস্ট কোর্স অলওয়েজ ইজ যে রাজনৈতিক দল যেগুলি আছে, ওরা যদি বসে কিভাবে আপনি একটা কনভেনশন করেন 7 দিন 10 দিনের, লেট দেম সেট ডিসকাস, ওই কনভেনশন থেকে যে জিনিসটা বেরিয়ে আসবে ওইটা মোটামুটি সবাই মানবে, বিকজ ওরাই ডিসাইড করেছে। এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের রাজনীতি কিছুটা বেটার হবে। বাট প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট আমাদের এখানে অনেক সমস্যা আছে। আউট অফ বক্স মিনস ইকোনমিক সিচুয়েশন, আউট অফ বক্স মিনস এডুকেশন, হেলথ, ইন্ডাস্ট্রি, এই জিনিসগুলি কিভাবে আমরা করব, এইটা নিয়ে চিন্তা করতে হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শেষ মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে কি ভূ রাজনীতির কোনো খেলা দেখছেন কিনা? এটা তো একটা পারপেচুয়াল, এটা একটা অনন্তকালের ব্যাপার। রাষ্ট্র বেঁচে থাকার শর্ত হচ্ছে যে আপনি চারপাশের শত্রুতা, চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকবেন। 100 বছর আগে তো বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল না। 100 বছর পরে আমার আপনার এই রাষ্ট্র থাকবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা হচ্ছে আপনি বেঁচে থাকার শর্ত পূরণ করছেন কিনা। তাই চারপাশে ভূ রাজনীতি থাকবে, চ্যালেঞ্জ থাকবে, এর মধ্য দিয়েই রাষ্ট্রের ভাষায় চ্যালেঞ্জ মোকাবেলা করে তার অস্তিত্ব এবং শর্ত বেঁচে থাকার টিকে রাখতে হবে।